সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। সিংহ মরতে বসলেও সে সিংহই, অন্যের তেজ সে কখনো সহ্য করবে না। প্রতুলটাও তো সেই রকমই, তোমার তেজ সে কখনো মেনে নেবে না। তো তোমাকেই তার সঙ্গে ইনিয়ে বিনিয়ে মানিয়ে চলতে হবে, মুখে মধু রাখতে হবে, তা না হলে সে সন্দেহ করবে, আর সন্দেহ করলেই আমাদের এতদিনকার সব শ্রম একেবারে পণ্ড হয়ে যাবে, একদম পণ্ড হয়ে যাবে। বুঝতে পেরেছ? বুঝলাম। তাহলে তুমি আর উত্তেজিত হবে না, আমায় কথা দিচ্ছ? চেষ্টা করব। তাহলে আজকে আমি যাই, কাল সকাল সকালই চলে আসব, ঠিক আছে? আজকে রাতে তুমি যাবে না, হ্যাঁ, এখানেই থাকবে। কি বলছো? আমাকে আরো নতুন কোনো প্রাইজ দিবে নাকি তুমি? হরদেব, সব কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আমি তোমাকে একটু আগে কথা দিলাম না, আমি উত্তেজিত হব না। রাগের বশে যদি আমি আমার সেই কথা ভেঙে ফেলি, তাহলে আমাকে পাহারা দেওয়ার জন্য তোমাকে থাকতে হবে। থাকতে হবে তো, কিন্তু আনা, তোমার উত্তেজনা ঠেকাতে গিয়ে যদি আমি উত্তেজিত হয়ে যাই, তাহলে কিন্তু আমায় দোষ দিতে পারবে। দীপা, বাবা, বাবা তুমি এত সকালে? থাক মা, থাক। কি নাম তোমার? মায়া। আচ্ছা, খুব সুন্দর নাম। তোর সাথে তো আমার একটা জরুরি কথা আছে। আমারও তোমার সাথে অনেক জরুরি কথা আছে, কিন্তু এখন তো আমার ক্লাস, তুমি দুপুর পর্যন্ত অপেক্ষা করতে পারবে না? না রে, আমার আর জায়গায় যেতে হবে তো। দীপা, তুই তোর কাকার সাথে কথা বল, আমি যাই। নমস্কার।
10টা বেজে গেল। কোনোদিন তো ঘুম ভাঙতে এত দেরি হয় না। সব দোষী লোকটার। হরদেব, হরদেব, ওঠো ওঠো ওঠো, জলদি ওঠো, 10টা বাজে, ওঠো। কটা বাজে? 10টা বাজে, ওঠো। 10টা বাজে? সে তো একবার মাঝরাত্রি। আরে রাত 10টা না, সকাল 10টা। ওঠো জলদি, ওঠো তো, ওঠো ওঠো বলছি, ওঠো। এই এমন করছো কেন বলো তো? বেলা 10টা বাজে। তো তো মানে কি? উঠবে না? ওঠো, সকাল ধরে দুপুর হয়ে গেছে আর এখন বলছি এমন করছো কেন? ওঠো জলদি, ওঠো। তুমি উঠে এখন এই ঘর থেকে বেরো, বাড়ি থেকে যাও, যাও। তুমি বুঝবে না, না তুমি বুঝবে না। ওই রকম একটা সুন্দর রাত্রির পার করবার পর দিনটা যে কেমন লাগে। হরদীপ, তুমি বড্ড বেশি বাজে বকছো, আর একটা বাজে কথা বলবে না। তুমি এখন উঠে এই ঘর থেকে বেরোবে। ওঠো, যাও, ওঠো, আমিই যাচ্ছি। না, তুমি না বড্ড বেশি স্বার্থপরা না? কাল যখন তোমার প্রয়োজন ছিল আমায় ঠিকই এখানে রেখে দিলে, আর সকাল হতে না হতে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। কিন্তু কেন যে তাড়িয়ে দিচ্ছ, কি তোমার স্বার্থ, সেইটাই বুঝতে পারছি না। বাবা, আমি আসলে চাইনি ধর্মঘটের কথা শুনে তোমরা মন খারাপ করো। তা না হয় বুঝলাম, কিন্তু এই যে মিথ্যে বলা, খবরটা গোপন করা, এটা তো আরো বড় বোকামি হয়েছে। তোর যদি একটা ক্ষতি হয়ে যেত আর আমরা যদি কোনো খবরই না পেতাম, তাহলে কি হতো? তোর মা তো ধর্মঘটের কথা শুনে অস্থির হয়ে গেছে, বললো ওকে এক্ষুনি বাড়ি ফিরিয়ে নিয়ে আসো। তো কি হয়েছিল এমন কলেজে যে একবার ধর্মঘট ডাকতে হলো? ও অনেক কথা বাবা, আরেকদিন বলবো। কিন্তু তুমি বলো, তুমি নিশ্চয়ই এত সকালবেলা ধর্মঘটে গল্প করতে আসোনি, নাহলে কিন্তু আমিও তোমাকে বোকা ভাববো। বেশ, বুঝলাম যে তুমি অনেক বুদ্ধিমতী হয়েছো। ঠিক আছে, এতই যখন বুদ্ধি, তাহলে আমার কথাটা একটু শোনো। আমার কথাটা যদি শোনো তাহলে খুব লাভ হবে তোমার। তুমি শুনবে কিনা বলো? ও বাবা, তার আগে তোমাকে একটা কথা বলে রাখি, নাহলে বলবে যে ওটাও আমি তোমার কাছে গোপন করেছি। আচ্ছা বল, কি বলবি? কাল আনা এসেছিল। না, তোমাকে এখানে এসে যদি কেউ দেখে তাহলে সন্দেহ করবে না? লোকে কি ভাববে? অন্য মানুষের সন্দেহ আর দৃষ্টিকে আমার আনা দেবী ভয় করছে, সেইটা আবার আমায় বিশ্বাস করতে বলছো? অন্য মানুষের না হরদেব, অন্য মানুষের না, অমরবাবুকে ভয় করছি। অমরবাবু মানে কি বলছো? কি ওনার কি এখানে আসবার কথা? আসবে কথা না, কিন্তু আসতে কতক্ষণ? সম্পত্তির গন্ধ পাবার পর থেকে তো লোকটা ছোক ছোক করছে, সারাক্ষণ তককে তককে আছে। এখন উনি যদি এখানে চলে আসে আর এসে আমাকে আর তোমাকে এই অবস্থায় দেখে ফেলে, তাহলে কথা গিয়ে যদি প্রতুলকে বলে দেয়, তাহলে প্রতুল কি ভাববে? প্রতুল কি আমাদেরকে সম্পত্তির একটা ছিটে ফোঁটাও দেবে? ও, প্রতুলকে তো 9টার সময় প্রেসারের ওষুধ খাওয়ানোর কথা ছিল। ওরে ভগবান, সব ভুলে গেলাম, সব তোমার দোষ। লেটালা, তুমি এমন করে বলছো যে সব দোষ আমার। তোমার কোনো দোষই নেই। আমার দোষ থাকুক আর না থাকুক, সেসব নিয়ে তোমাকে এখন বিশ্লেষণ করতে হবে না। তুমি উঠো, উঠো, এখান থেকে বেরো। যাচ্ছি বাবা, যাচ্ছি। আর দুপুরের দিকে একবার এসো। শোনো, দেখে শুনে আসবে। এই বাড়িতে যদি কোনো লোক থাকে খবরদার তাহলে দিকে থাকবে না। অমরবাবু যদি থাকে তাহলে তো সঙ্গে সঙ্গে কেটে পড়বে। যাও যাও যাও, ছোট, বেরো বেরো বেরো। যাচ্ছি বাবা। আনা দেবী, আজ আমি তোমার দিওয়ানা হয়ে গেলাম।
তুমি আজ আমায় যে প্রাইসটা দিয়েছো না না, মায়েরই বলছি, আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে গেলাম। যাচ্ছি। গোলাম বানানোর জন্যই তো তোকে এই প্রাইজটা দিয়েছি। খুব ভালো করে জানতাম তুই একটা হাতে, তোকে দখল করা আমার হাতেরও না, একটা আঙুলের খেলা। কেন এসেছিল না এখানে? তা তো জানি না, কিন্তু আমি ভাবছি আমার ঠিকানা পেলো কোথায়? আমি যে এই কলেজে পড়ি, হোস্টেলে থাকি, সেটাই বা জানলো কেমন করে? সেটা যা হোক যেভাবে হোক জেনেছে, কিন্তু এসেছিল কেন? কি বলেছে তোকে? প্রতুলের সাথে দেখা করিয়ে দেবার জন্য আমাকে নিয়ে যেতে এসেছিল। কেন? তোর বাবুর শরীরে আরো খারাপ হলো কিনা কে জানে। বাবা, হ্যাঁ? প্রতুলের শরীরের সাথে তোমার কি সম্পর্ক? ও অসুস্থ কিনা তা দিয়ে তোমারই বা কি যায় আসে? না মানে বাবা, তুমি কি জানো না যে ও বাড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই? হ্যাঁ হ্যাঁ আমি জানি তো অবশ্যই। আনাকে আর কিছু বলেছে? হ্যাঁ, আমি প্রতুলের সম্পত্তি চাই কিনা ওটা জানতে চেয়েছিল। বলো কি? তুমি কি বলেছো? বাবা, তুমি তোমার উত্তরটা জানো। আনা সবকিছু শোনার পর জানতে চেয়েছিল যে আমি যে প্রতুলের সম্পত্তি চাই না ওটা ওকে লিখে দিতে পারবো কিনা। তা তুমি কি বললে? বাবা, যখন আমার ওই সম্পত্তির উপর কোনো আগ্রহ নেই তাহলে ওটা লিখে দিতেই বা কি সমস্যা? না না মা, তুই এই কাজ করতে যাস নে। আনা তোর সাথে ষড়যন্ত্র করছে। তোকে দিয়ে লিখিয়ে নিয়ে সমস্ত সম্পত্তি সে নিজের নামে করতে চায়। করলে করুক গে, আমার কোনো আপত্তি নেই। আমি বলে দিয়েছি কাগজপত্র পাঠিয়ে দিতে আমি লিখে দেবো। তুই জানিস তুই একটা বোকার মতো কথা বলছিস। আমি তো সবসময় বোকার মতোই কাজ করি। দেখ মা, সবসময় স্মৃতি আঁকড়ে ধরে বসে থাকতে নেই। বাবা, আমি তো এই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে থাকতে চাইনি, ফেলে দিতে চেয়েছি। কিন্তু এই স্মৃতিগুলো আমাকে আঁকড়ে ধরে রাখে, আমাকে তো মুক্তি দেয় না। ওমা, কি হয়েছে? বেশি খারাপ লাগছে? প্রেশার বেড়েছে? খামখা বাজে বকো না তো। প্রেশারের একটা ওষুধ খেয়ে নাও, ঠিক হয়ে যাবে, আরাম লাগবে। দিয়ে একটা নাও, ওষুধটা খেয়ে নাও। আর ওষুধ খেয়ে কি হবে? আমার এত কিছু, কিন্তু ভোগ করা হলো না। হাপিত্তেশ বন্ধ করে দয়া করে ওষুধটা খেয়ে আমায় উদ্ধার করো। ওষুধ আমি আর খাবো না, আমাকে জল দাও, জল। দিচ্ছি, জল দিচ্ছি, আগে ওষুধটা ধরো। ওটার ওষুধ বড়টাই খেলে কি আমি বাঁচবো? আজ সকালে ঘুম ভাঙতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। তা তো হবেই। হরদেব যে তোকে সারা রাত জাগিয়ে রেখেছিল আমারই বাড়িতে, আমারই ঘরে, আমাকে একলা অসুস্থ রেখে আমার বন্ধুরূপী শত্রুর সঙ্গে তুই যে এত খারাপ, এটা আমি কখনোই বুঝতে পারি। আমার চারিপাশে শত্রু, যে যেরকম তার ঠিক সেরকম সঙ্গ চোটে।
তুই তো খারাপ, তুই খারাপ, সেজন্য আমরা চারপাশে তোর খারাপ মানুষের দল। এই জন্যই আমি আর হতে দেব না, এটা বাঁচতে দেব না আমি। গতকালকে তোকে আমি কথা দিয়েছিলাম, তোকে কিছুটা হলেও সম্পত্তি দেব, কিন্তু আমার বন্ধুরূপী শত্রুর সাথে আমার মৃত্যুর পরে তুই এরকম রঙ্গলীলায় মাটি হবি, সেটা আমি আর হতে দেব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোকে আমার সম্পত্তি আর একখানা করিয়ে দেব না। একটা করিও দেবে না? তোকে এক পয়সাও দেব না। আমাকে না হয় না দেবে, তোমার ছেলেকে বঞ্চিত করবে কেন? ছেলে? তোমার আপন ছেলে, তোমার সন্তান। তোর সন্তান নিয়ে তুই আমার সঙ্গে একটা কথাও বলবি না। আমার সন্তান তোমার সন্তান না? তাহলে আমার গর্ভেও কি করে এলো? আমি কি জানি। আজ যেরকম তুই হরদেবীর সঙ্গে ছিলি, সেরকম হয়তো তুই আর কারোর সাথে। দীপা, তুই কি এখনো তোর বিয়ের ব্যাপারটা ভুলতে পারিসনি? দীপা, আমরা জানি তোর কষ্ট হয়েছে, কিন্তু আমরা তো ইচ্ছে করে কাজটা করিনি। ছি ছি বাবা, কি বলছো? আমি কি কখনো বলেছি যে তোমরা জেনে শুনে এমনটা করেছো? দীপা, আমি তোর আপন বাবা নাও হতে পারি, কিন্তু আমি কখনো তোকে পরের সন্তান মনে করিনি। আপন সন্তানই সবসময় মনে করেছি, আপন সন্তান। না বাবা, এসব কি বলছো? আমি তো তোমার সন্তান, তুমি আমার বাবা। এর বাইরে আমি আর কোনো কিছু শুনতে চাই না। এটা সত্য। ও বাড়ির কথা যখন আমার মনে পড়ে, তখন রাগে আমার গা জ্বলে যায়, অনেক কান্না পায়। তোর মতো আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে রে দীপা, সেই জন্য ওর উপর আমার রাগ। আমি প্রতিশোধ নিতে চাই। কিছুটা প্রতিশোধ অবশ্যই ঈশ্বরের মধ্যে নিয়ে ফেলেছেন। ওর কোনো সন্তান নেই, ওর স্ত্রী পাগল হয়ে মারা গেছে, ও পঙ্গু হয়ে গেছে, ওর সংসারটা ছারখার হয়ে গেছে। আর সেই সেই ভয়ঙ্কর পুতুল, তার বিষ তো নাই, তার ছোবলও নেই এখন। যেমন কর্ম ঠিক তেমনই ফল। তুমি শুধু শুধু বাবা ওদের নিয়ে চিন্তা করো না। না দীপা, ভগবানের প্রতিশোধ ভগবান নিয়েছেন, কিন্তু আমার সন্তানের উপর যে অন্যায় সে করেছে তার প্রতিশোধ আমি নিতে চাই। তোর উপর যে অত্যাচার সে করেছে তার দাম সে দেবে না? বাবা, আমার কোনো দামের দরকার নেই, আমি চাই না কোনো দাম। আমার আছে, আমি নেবই। বাবা, আমার উপর যে অন্যায় হয়েছে তার কি কোনো দাম আছে? না নেই, কিন্তু আমিও তো প্রতুলের দ্বারা প্রতারিত হয়েছি। তা সেই জ্বালা মেটাবার সুযোগ যখন এসছে, আমি বা নেব না কেন? কোনোভাবেই ছাড়বো না।